হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 23, যেখানে আমরা 14ই অক্টোবর 2021 সেকেন্ড শিফটে আসা 25টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 22টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমার ভিডিও রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো আজকে কি রয়েছে, যে পাইপ এ এবং বি যথাক্রমে 15 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ সি একা 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে। তিনটি পাইপ একসাথে 2 ঘন্টা 40 মিনিট খোলা থাকলে ট্যাঙ্কের কত অংশ অপূর্ণ থাকবে, বা কোন অংশ অপূর্ণ থাকবে? 3-এর 20, 13-এর 15, 17-এর 20 নাকি 2-এর 15 অংশ? ওকে, এটা অতটা কঠিন অঙ্ক নয় বা খুব একটা লেন্দিও নয়, সহজ খুব শর্টেই হয়ে যায় অঙ্কগুলো। এখানে কি বলেছে, এ 15 ঘন্টায় ভর্তি করতে পারে, দ্বিতীয়তে বলেছে বি যে 12 ঘন্টায় ভর্তি করতে পারে। এরা কি করে ভর্তি, তো পাশে আমি প্লাস সাইন রাখলাম, আর এখানে সি যে কি করে 10 ঘন্টায় খালি করতে পারে, এখানে আমি মাইনাস সাইন রাখলাম। এবার মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করার জন্য এদেরকে এলসিএম করতে হয়, যেটা আমরা প্রত্যেকে জানি অলরেডি। তো 12, 15, 10-এর লসাগু করলে আমি পাবো 60। 60 হলে দেখো এ করছে 4 ইউনিট ভর্তি, মানে 4 প্লাস করছে, বি ইউনিট করছে 5 ভর্তি, মানে প্লাস 5 করছে, আর সি ইউনিট করছে 6 ইউনিট খালি, তাহলে মাইনাস 6 করছে। এবার এ, বি আর সি যদি একসাথে কাজ করে, তাহলে এ আর বি ভর্তি করছে, যেখানে সি খালি করছে, তাহলে টোটাল কাজ হবে 4 + 5 - 6 = 3 ইউনিট বা 3 একক। তাহলে মোট আলটিমেট কাজ হচ্ছে, তিনজন একসাথে করলে 3 একক, যেখানে মোট কাজ করতে হবে 60 একক। এবার কতক্ষণ চলছে, 2 ঘন্টা 40 মিনিট। তাহলে 2 ঘন্টা 40 মিনিটকে তোমাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, কারণ এখানে মিনিট। তাহলে 2 ঘন্টা 40 মিনিট মানে আমি বলতে পারি 2 ঘন্টা প্লাস 40/60, এটা ঘন্টায় কনভার্ট করে নিলাম। তাহলে এখান থেকে দেখো 2/3 চলে আসবে, যেখান থেকে পাবো 2×2=3 ঘন্টা। এবার 2×2=3, তাহলে 1 ঘন্টায় করে 3 ইউনিট, তাহলে 2×2=3 ঘন্টায় কত করবে, 2×2=3 × 3, তাই তো? বা তোমার কত আসবে, 3×2 = 6, 6×2 = 8/3 × 3, 3 কেটে যাবে, সমান 8 ইউনিট। তাহলে মোট কাজ করবে কত, 8 ইউনিট কাজ করবে। মোট কাজ করতে হবে কত, 60 ইউনিট। তাহলে বাকি থাকবে কত, 60 থেকে 8 বিয়োগ দিয়ে দাও, মানে 52 ইউনিট কাজ বাকি থাকবে। 52 ইউনিট কাজ বাকি থাকলে এটা যদি অংশতে লিখি, তাহলে 60-এর মধ্যে 52 কাজ বাকি থাকবে। এটাকে লঘিষ্ঠ আকার করলে 4 দিয়ে 4 × 13 = 52, 4 × 15 = 60, মানে 13/15 অংশ কাজ বাকি থাকবে। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি দ্রব্যের চিহ্নিত মূল্যের উপর দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, একটিতে 45% একক ছাড় এবং অন্যটিতে 20% এবং 25% ছাড়, পরপর দুটি ছাড় দিয়ে 124। দ্রব্যটির চিহ্নিত মূল্য কত? হতে পারে বক্তব্যটা তোমরা ক্লিয়ার হলো না। এখানে বলছে একটা দ্রব্যের চিহ্নিত মূল্য আছে, সেই চিহ্নিত মূল্যের উপর একবার তুমি ছাড় দিচ্ছ 45% নিয়ে বিক্রি করছো, আর একবার কি করছো, পরপর দুটো ছাড় দিচ্ছ, অর্থাৎ 20% ছাড় দিচ্ছ, আবার 25% ছাড় দিচ্ছ, নিয়ে তারপর বিক্রি করছো, এবং সেই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 124। তাহলে সেই দ্রব্যটির ক্রয় মূল্য কত, বা ক্রয় মূল্য নয়, চিহ্নিত মার্কেট প্রাইস কত? তাহলে প্রথম ক্ষেত্রে ধরে নাও মার্কেট প্রাইস হচ্ছে 100। যদি আমি ধরে নিই 100% মার্কেট প্রাইস হয়, তা সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 45% ছাড় দিয়ে দিচ্ছ, মানে তুমি বিক্রি করছো কততে, 45% মাইনাস হয়ে যাচ্ছে, মানে সিম্পল 55%। তাহলে এইটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। এটা হচ্ছে তোমার মার্কেট প্রাইস। আর দ্বিতীয় ক্ষেত্রেও তো মার্কেট প্রাইস সেম ছিল, 100%ই ছিল। সেক্ষেত্রে কি করলে, প্রথমে তুমি 20% ছাড় দিচ্ছ, মানে হচ্ছে 80/100। তারপর তুমি আবার 25% ছাড় দিচ্ছ, মানে হচ্ছে 25/100, সরি 125/100, 75, 25 মাইনাস হয়ে যায়। তাহলে এবার কি হবে, 25 দিয়ে কাটো, 25 3, এখানে 100 কেটে দাও, 25 4, 4 দিয়ে 4 20, মানে 3 20 60%। তাহলে এইটা হচ্ছে এসপি দ্বিতীয় ক্ষেত্রে। তাই দ্বিতীয় ক্ষেত্রে সেলিং প্রাইস হচ্ছে 60%। তাহলে এই প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হচ্ছে, দেখো 60 - 55 = 5%। এই 5% যে পার্থক্যটা, সেটাই এখানে বলেছে 124 টাকা। তাহলে বলতে পারি 5% সমান হচ্ছে 124 টাকা। তাহলে আমাকে চিহ্নিত মূল্য কত, আর মার্কেট প্রাইস কত ধরেছিলাম, 100%। তাহলে 100% কত, 5 যদি 124 হয়, 100 হবে 5 20 100, তাহলে 20 দিয়ে গুণ করে দিতে হবে 124কে। 124কে 20 দিয়ে গুণ করে দিলে 2480 টাকা। অপশন নাম্বার 1 এ রয়েছে সঠিক উত্তর।
নেক্সট কি বলছে, চক্রবৃদ্ধি সুদে 2.13 বছরের জন্য বার্ষিক 15% হারে বিনিয়োগ করা 4,800 এর পরিমাণ কত হবে যদি বার্ষিক সুদের হার 1 বছরে হয়? কাছাকাছি বার করতে, মানে পূর্ণ সংখ্যায় বার করতে বলেছে। তাহলে এখানে শুধু বছরটা নিয়ে সমস্যা। এবার দেখো তুমি এখানে সিম্পল, এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টি এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে একটু লেন্দি হয়ে যাবে। সো অল্টারনেটিভ মেথড যেটা আমরা করে থাকি সেরকম ভাবে করবো। অর্থাৎ প্রথমে 4,800 এর 15% বার করব প্রথম বছর, যেটা হবে 15কে 48 দিয়ে গুণ, মানে 720। দেখো এইটা প্রথম বছরে 720 টাকা সুদ দিল। এবার এই দ্বিতীয় বছরে কি হবে, সেকেন্ড ইয়ারে এই 720টার আবার 15%ই সুদ দেবে, যেটা হচ্ছে 15কে 7.2 কে 15 দিয়ে গুণ, মানে 7 15 105, 105 আর 3 108। এবার দেখো পরবর্তী বছরে এই 108টা কি হবে, এখানে দেখো আর তৃতীয় বছর কিন্তু নেই, 2 বছর 2.13 যেটা আছে সেটাকে আমি 2 প্লাস 1/3 তো করতে পারি। প্রথমে 2 বছর, তার তৃতীয় বছরের বেলা থেকে হচ্ছে 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, মানে এখানে তখন এই 15% যেটা রয়েছে তাকেও 1/3 করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে 5% আসবে। তাহলে 108-এর 5% বার করবো, 108-এর 5% হচ্ছে 5.4, বেরিয়ে গেল। এবার দেখো প্রথম বছর আর দ্বিতীয় বছর 2 বছরে যেহেতু এটা সুদ আছে, একে কি করতে হয়, 3 বছরের ক্ষেত্রে একে 3 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ, আর একে 1 দিয়ে গুণ করতে হয়। কিন্তু একে দেখো 3 দিয়ে গুণ তখন করব যখন 3 বছরই সুদের হার একই থাকবে, কিন্তু এক্ষেত্রে তো থাকছে না। প্রথম বছরে 720 হচ্ছে, দ্বিতীয় বছরেও 720 হবে, 15% আছে, কিন্তু তৃতীয় বছরে 5% আছে, তাই তৃতীয় বছরের জন্য 720 তা থাকবে না। তাহলে প্রথম বছরে তুমি সুদ পাচ্ছ কেবল 720 টাকা, দ্বিতীয় বছর পাবে 720 টাকা প্লাস এখানে 108 টাকা, আর তৃতীয় বছর পাবে দেখো 720 টাকাটা পাবে না, 720 5% পাবে। তাহলে 720 এর 5% তোমাকে বার করতে হবে, তাই না? 720 3 ভাগের 1 ভাগ, সরি 720 নয়, মানে এর 8, 720 3 ভাগের 1 ভাগ হবে, 1-এর 3 দিয়ে গুণ হবে সিম্পল, মানে 1/3। তাহলে 240। তাহলে তখন সেই তৃতীয় বছরে কি হবে, এই 720 টাকা সুদটা থাকবে না, তখন সেটা হয়ে যাবে 240 টাকা সমান। প্লাস কি হবে, এবার এই 108টাও 3 ভাগের 1 ভাগ হবে, কারণ এটাও 15% বার করেছিলাম, যেটা তৃতীয় বছরে গিয়ে আর 15% থাকবে না। তাহলে একেও তুমি কি করবে, 1-এর 3 দিয়ে গুণ করে দেবে, তাহলে এখান থেকে পাচ্ছ 36, তাহলে এখানে পাবে 36। এইটা তোমার কি হয়, দুবার যোগ হবে, কারণ এই বছরের দ্বিতীয় বছর তৃতীয় বছরের দুটোতেই থাকবে, কারণ প্রথম বছরে যেটা হয়েছিল সেটারও তো সুদ কাজ করবে, তাহলে এটা দুবার থাকবে, আর প্লাস এইটা থাকবে একবার, 5.4। দেখো লক্ষ্য করে কাউন্ট সবগুলো ঠিকই হচ্ছে, এটা 1 2 3 বার, অর্থাৎ প্রথমে একটা 3 দিয়ে গুণ করি আমরা, দ্বিতীয়টাকেও 3, 1 2 3 বার, আর লাস্টেরটা একবার। এখানে দেখো 720 2 বছরে দুবার হলো, তৃতীয় বছরে সেটা 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। এখানে প্রথমে দ্বিতীয় বছরে থাকছে 108 টাকায়, কিন্তু তারপরে দুবার সেটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, আর যেটা লাস্টে থাকছে সেটা তো 5%ই থাকছে। তাহলে এইগুলোকে যদি যোগ করি, যোগ করলে 720 প্লাস এখান থেকে পাচ্ছি 828 প্লাস এখান থেকে পাচ্ছি 317.4, এই সবগুলোকে যোগ করলে আমি পাবো 1865.4। এবার এটা হলো কি, ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপর কি হবে, এবার আসলের সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ 4,800 প্লাস 1865.4, এটাকে যোগ করে দিলে একসাথে তুমি পাবে 6,665.4। এবার আমাকে রাউন্ড ফিগারে নিতে বলেছে, তাই এটাকে কেটে এটাকে করবো অ্যান্সার, অপশন 4-এ রয়েছে। দেখো এইভাবে তোমার করতে একটু দেখে অনেক জটিল লাগতে পারে, কিন্তু যদি বুঝতে পেরে যাও খুব সহজেই হয়ে যাবে, বা এর থেকে তো অনেক ফাস্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে ক্যালকুলেশন অনেক বেশি থাকবে, কিন্তু এই ক্ষেত্রে ক্যালকুলেশন একটু থাকবে, কিন্তু ক্যালকুলেশন গুলো কঠিন নয় মোটেও। ক্লিয়ার? তো আশা করছি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো আরেকবার রিপিট দেখো। তো এখানে কি হচ্ছে আরেকবার আমি বলে দিই পুরোটা ক্লিয়ার করে, যে এখানে প্রথমে 4,800-র 15% আমরা বার করছি, যেটা প্রথম বছরে সুদ হচ্ছে 720 টাকা। তারপরের বছরে কি হচ্ছে, তারপরের বছরে তো আবার 720 টাকাটা হচ্ছে, তারপরের বছরে কি হচ্ছে 720 টাকাটা হচ্ছে না, তখন কি হচ্ছে, কারণ দ্বিতীয় বছরে দেখো 4,800-এর 15% তো খাটছে, কিন্তু তৃতীয় বছরে এসে 4,800টার কত হয়ে যাচ্ছে, 1-এর 3 হয়ে যাচ্ছে, তোমার এখানে দেখো 240 চলে আসবে। তাহলে এইটা হলো ফার্স্ট ইন্টারেস্ট। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে কি আসবে, এই 720টার জন্য ইন্টারেস্ট আসবে 15%,
বা এর 15% সমান আসবে 108 টাকা। এর কি আসবে তারপরে 108টার দেখো আর 15% আসবে না, এবার এখান থেকে 720 টাকার 15% আসবে না, এর কি আসবে এর পরবর্তীটাতে তোমার এর তো দেখো আবার খাটবে, এর তাহলে এখানে কি হবে এর এখানে 1/3 ইন্টু 15% হয়ে যাবে, যেটা এখানেও হয়ে যাবে 5%, মানে হয়ে যাবে 36, এখানেও হয়ে যাবে 36। আর এই 108 টাকা যেটা তোমার সেকেন্ড লাস্টে বেরিয়েছে, সেই 108-এর কি হবে 1/, বেরোবে, যেটা 108-এর সেটা হবে 5%ই বেরোবে, কারণ 1/3 ইন্টু 15 হবে, যেখান থেকে পাবো 5.4। তাহলে মোট সুদ হচ্ছে এদিকে এটা, এদিকে এটা, আর এদিকে এটা, এই তিনটাকে যোগ করে দিয়ে আসলের সাথে যোগ করে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। পরবর্তী অঙ্ক, একটি 338 মিটার লম্বা ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে। এটি একজন মানুষকে অতিক্রম করে যে ওই একই দিকে ভ্রমণ করে 39 সেকেন্ডে। মানুষটির গতি কত? অর্থাৎ একটা ট্রেন যাচ্ছিল এদিকে, একটা লোকও যাচ্ছিল এদিকে, এবং সেই লোকটিকে ট্রেনটি সময় নিচ্ছে ভ্রমণ করতে, টপকাতে বা অতিক্রম করতে 39 সেকেন্ড। যখন লোকটাও গতিশীল, তাহলে ট্রেনটার গতিবেগ যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং ট্রেনটি যদি 338 মিটার লম্বা হয়, তাহলে লোকটির গতিবেগ কত ছিল, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রথমে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেবো 5/18 দিয়ে গুণ করে, যেখান থেকে আমি 6 দিয়ে কেটে 6 10 6 3 18 থেকে পেয়ে যাচ্ছি 50 মিটার প্রতি 3 সেকেন্ডে। তাহলে প্রতি 3 সেকেন্ডে 50 মিটার যাচ্ছে, তাহলে আমি বার করে নেবো 39 সেকেন্ডে কত যাবে। দেখো এটাকে 13 দিয়ে গুণ করলে 39 হয়ে যায়, তাহলে একেও 13 দিয়ে গুণ করে দেবে, তাহলে যাবে 650 মিটার। তাহলে সে অতিক্রম করছে 650 মিটার, কিন্তু আমরা জানি অতিক্রম করতে গেলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তার 338 মিটার অতিক্রম করা উচিত ছিল তার, কিন্তু লোকটা যেহেতু গতিশীল তাই 650 মিটার অতিক্রম করতে হচ্ছে। কেন? কারণ লোকটাও এগিয়ে যাচ্ছে, তাহলে লোকটা কতটা পথ এগিয়ে গেছে সেই সময়, 650 থেকে নিজের দৈর্ঘ্যটা বাদ, মানে 338, যেখান থেকে আমি বিয়োগ করলে পাচ্ছি কত, এদিকে 12, 312 মিটার। তাহলে লোকটি 312 মিটার এগিয়ে গেছে, কতক্ষণ সময়, সেই একই সময় 39 সেকেন্ড সময়। তাহলে 312 মিটার যদি 39 সেকেন্ডে যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে সেটাই তোমাকে বার করতে বলেছে। 39 দিয়ে এটা কেটে যাবে অবশ্যই 8 দিয়ে, তাহলে 8 মিটার প্রতি সেকেন্ড চলে আসবে অ্যান্সার। অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক উত্তর। প্রদত্ত উপাত্তের পরিসীমা এবং মধ্যমাটির গড় কি? অর্থাৎ রেঞ্জ আর মিডিয়ান, ইংরেজিটাই বেশি সুবিধাযুক্ত আমাদের জন্য, রেঞ্জ অ্যান্ড মিডিয়ান, এদের দুজনের গড় বার করতে বলেছে। তো রেঞ্জ কি হয়, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট কত আছে 23, লোয়েস্ট কত আছে 5, তাহলে রেঞ্জ কত এলো 23 - 5 সমান 18। আর মিন বা মিডিয়ান বার করতে গেলে এটাকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হয় আমাকে, তাহলে সাজাবো সেটা, তাহলে 5 প্রথমে আসবে, 5 এর পর 6 6 6 নেই, 7 দুবার রয়েছে, 5 7 7, তারপর 8 একবারই আছে, তারপর 9 আবার দুবার রয়েছে, তারপর 10 আছে একবার, 11 আছে দুবার, 10 একবার, 11 দুবার, তারপরে রয়েছে 13 15 16, 13 15 16 19 23, সবগুলো লেখা হয়েছে। 14টা দেখো, হ্যাঁ হয়ে গেছে। তাই 14টা যদি হয়ে থাকে তাহলে 7 নাম্বার আর 8 নাম্বারের মাঝামাঝি হবে, কারণ জোড় সংখ্যা রয়েছে। তাহলে 1 2 3 4 5 6, এই দিক থেকেও 1 2 3 4 5 6 কেটে গেল, তাহলে এদের দুজনের মাঝখানে হবে মিডিয়ান, তাহলে মিডিয়ান সমান হচ্ছে 10 + 11/2 মানে 10.5 এটা। তাহলে এবার মিডিয়ান আর রেঞ্জের গড় বার করতে বলেছিল, মানে 18 + 10.2 সরি 10.5/2, এটাই তো এদের গড়, তাহলে হবে 28.5/2 বা 14.25। তাহলে এদের মিডিয়ান হচ্ছে গড় হচ্ছে 14.25, অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। একটি ত্রিভুজাকার ক্ষেত্র যার বাহু 96 মিটার, 110 মিটার এবং 146 মিটার, ক্ষেত্রফল একটি আয়তকার পার্কের ক্ষেত্রফলের সমান, যার বাহুগুলি 10:11 অনুপাতে। পার্কের দীর্ঘ দিকের দৈর্ঘ্য কত? দেখো এটা আমি একটু আন্দাজে ঢিল মেরেছিলাম এবং সেটাতে লেগে গেছিল, এবং যতবার দেখেছি আমি এইভাবে করে ততবার হয়েও যায়। তো এটা তুমি তো তোমাদেরকে আমি 100% গ্যারেন্টি দিয়ে তো বলতে পারবো না, কিন্তু এইরকম দেখবে যেখানে ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে এবং যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হচ্ছে,
সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য, যেটা হচ্ছে √s × s - a × s - b × s - c। কিন্তু পরীক্ষাতে সাধারণত ওইটা করতে হয় না, কারণ ওইটাতে অনেক লেন্থি হয়। তো এখানে তোমরা এটাকে ধরেই নেবে না যে রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তাহলে কি হয়, হাফ ইন্টু ছোট ক্ষুদ্রতম বাহু দুটির গুণফল, তাহলে 96 × 110। বা তুমি যদি আন্দাজ লাগাতে পারো এই তিনটা হবে ট্রিপলেট, সেটা তো আন্দাজ লাগানো সম্ভব নয় এত বড় ক্ষেত্রে, কিন্তু আমরা এটাকে বলতে তো পারি। এবার যদি দেখো চেক করে, তাহলে এটা কেটে যাবে 55 দিয়ে, 55কে 96 দিয়ে গুণ করে দিলে আমি ইয়ে পেয়ে যাবো, কি পেয়ে যাবো, ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্ষেত্রফলটা কত হচ্ছে, 5280 মিটার স্কোয়ার। এবার দেখো এইটা তোমাকে তুমি যদি আন্দাজে করে নিতে পারো বা বুঝে যেতে পারো খুব ভালো কথা, না হয়তো তোমাকে সেই বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্র আছে s × s - a × s - b × s - c সেই ফর্মে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে প্রথমে s বার করতে হবে, তারপর তোমাকে বাকিগুলো করতে হবে, যেটা একটু লেন্দি হয়ে যাবে, মানে ভালোই লেন্দি হয়ে যাবে। কিন্তু সাধারণত দেয় না, কারণ এটা অনেক লেন্দি হয়, পরীক্ষায় সাধারণত থাকে না। তোমরা ডিরেক্টলি একবার এতে চেষ্টা করে দেখতে পারো এবং অ্যান্সার চলে আসবে আশা করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই নয় যে আমি বলেছি বলে সব জায়গায় করবে, ভুল হয়ে গেলে আমার দোষ দিয়ে দেবে, তা না। ওকে, যাই হোক, এবার এখানে কি বলছে, এই ক্ষেত্রফল বিশিষ্টই আর একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার বাহু হচ্ছে 10:11। তাহলে বাহু দুটো ধরতে পারি, একটা হচ্ছে 10x, একটা হচ্ছে 11x। তাহলে এর ক্ষেত্রফল কি হবে, 10x × 11x। এই ক্ষেত্রফল যা, এর ক্ষেত্রফলও তাই। তাহলে এখানে আসছে 110 স্কোয়ার সমান, আচ্ছা এখানে যদি কাটাকাটি নাও করতাম আমি, তাহলেও সুবিধাই হতো, তাই না? তাহলেও সুবিধাই হতো, কারণ এই গুণটা যদি আমি নাও করতাম, রেখে দিতাম, তাহলে 5280। তাহলে x স্কোয়ার সমান চলে আসছে 48, বা x সমান চলে আসছে 4√3। ওকে, x সমান চলে এলো 4√3, কারণ 48কে আমি 16 × 3 ভাঙলাম, নিয়ে এর বর্গমূল হবে, তার 16 থেকে 4 বেরিয়ে যাবে, 3টা তো রুট থেকে যাবে। ওকে, সো এখানে x পেয়ে গেলাম। এবার এখানে বলছে পার্কের দীর্ঘ দিকের দৈর্ঘ্য কত। দীর্ঘ দিকের দৈর্ঘ্য ছিল 11 বা 11x, তাহলে হবে 11 × 4√3 সমান হবে 44√3। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। 1035 জন্য একটি আইটেম বিক্রি করে 15% লাভ হয়, যদি আইটেমটি 922.50 টাকায় বিক্রি হতো, তাহলে লাভ বা ক্ষতি কত হতো। তাহলে 1035 বিক্রি করে 15% লাভ হচ্ছে, মানে 15% লাভ বলতে 115% হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, 1035 টাকায় বিক্রি করে তোমার হচ্ছে বিক্রয় মূল্য 115%। তাহলে তুমি যদি সেটাকে 922 টাকা 50 পয়সা বা 922.50 বিশতে, তাহলে কত শতাংশ হতো সেটা বার করে নাও। সেখান থেকে 100 বিয়োগ বা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এটা তাহলে 922.50 বাই 1035 ইন্টু 115। এখানে দশমিকটা তুলে এখানে নিচে একটা 100 নিয়ে আসতে পারো, ঠিক। এখানে যদি আমরা একটা 100 নিয়ে আসি, বা এখানে শূন্যটা তো লেখা দরকার নেই, 5 লিখলে 10 নিয়ে আসতে পারি। এবার এখানে কি করতে পারি, দেখো 23 দিয়ে কাটবে, 23 5 15, এটা 23 দিয়ে এটা কেটে যাবে, 23 4 92, 23 5, ওকে 45 দিয়ে, এবার 45 দিয়ে এটা কেটে যাবে, 9225। অবশ্যই কাটতে বাধ্য, যেটা হবে 205। এবার যদি গুণ করি, গুণ করলে আমি পাচ্ছ এই 10টা থাকছে, 205কে 5 মানে 1025 বাই 10 বা 102.5%। তাহলে 102.5% যদি হয়, তাহলে সবসময় ক্রয় মূল্য কত থাকে, 100% থাকে। তাহলে তার এখানে লাভ কত হচ্ছে, 102.5 মাইনাস 100 সমান 2.5% প্রফিট হচ্ছে বা লাভ হচ্ছে। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5 এবং তাদের বয়সের অনুপাত 12 বছর পরে হবে 13:15। বি এর বর্তমান বয়স কত। তাহলে এ আর বি 8 বছর আগে ছিল 4:5, তো ধরে নাও 4x আর 5x। তাহলে এখন হবে +8, 12 বছর পর আবার +12, তাহলে টোটাল কত পার্থক্য হচ্ছে সময়ে, 12 বছর পর অবধি 20 বছরের। তাহলে 12 বছর পর বয়স হবে এর 4x + 20, এরও হবে 5x + 20। তখন বলছে এদের অনুপাতটা কি হয়, 13:15 হয়, এটা হয়। সেখান থেকে x এর ভ্যালু কি সেটা আমাকে বার করতে হবে। তো কিভাবে করব, এইভাবে তো হবে না। তো 4x + 20
বাই 5x প্লাস 20 সমান 13/15। 65x প্লাস 260 সমান 60x প্লাস 300 বা 5x সমান 40 বা x সমান হচ্ছে 8। x যদি 8 হয় তাহলে বর্তমান এখানে কি হচ্ছে, এই দেখো বিয়ের বয়স, তাহলে বিয়ের 8 বছর আগে বয়স ছিল 5 8 40 বছর, তাহলে বর্তমানে প্রেজেন্ট লাইনে থাকবে তার 40 প্লাস 8 মানে 48 বছর, এটা 12 বছর। ঠিক আছে, তাহলে তার বর্তমানে বয়স হবে 48 বিয়ের। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। 8,235 টাকাকে এ, বি, সি এবং ডি এর মধ্যে ভাগ করা হয়েছে এমন ভাবে যাতে এ এবং বি এর শেয়ারের অনুপাত 3:4, বি সি এর অনুপাত 8:5, সি আর ডি এর অনুপাত 7:10। তাহলে এ এবং সি এর শেয়ারের পার্থক্য কি? কি দিয়েছে এখানে? এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটা আমাকে করতে হবে। এ বি দিয়ে দিয়েছে প্রথমে 3:4, বি ইস টু সি দিয়ে দিয়েছে 8:5, সি ইস টু দিয়ে দিয়েছে 7:10। এগুলো প্রত্যেকটা আগে হয়ে গেছে, বহুবার বুঝিয়ানো, এখন শুধু প্র্যাকটিস করো। কি করি আমরা? কাটা কাটা অবস্থা থেকে একসাথে বার করে নিতে পাশাপাশি গুলো বসিয়ে দাও, তাহলে 4 আছে 4 বসিয়ে দাও, 5 আছে 5 বসিয়ে দাও, এখানে 7 7 বসিয়ে দাও, এখানে 8 8 বসিয়ে দাও। তুমি চাইলে এখানে কাটতে পারো যদি কমন থাকে কিছু। যেমন দেখো 4 কে আমি কাটতে পারবো, এখানেও কাটবে এখানেও কাটবে এখানেও কাটবে, তাহলে এখানে 4 তো নেই, তাহলে 8 কে কেটে 2 লিখে দিলাম। আর আমি কাটতে পারবো না কারণ কমন আর কিছু নেই, তাই 2 3 6 7 42 ইস টু 8 7 56 ইস টু 5 7 35 ইস টু 5 10 50। তাহলে এর রেশিওটা কি এলো? এটা 42 56 35 50। এবার আমাকে কি চেয়েছে? এ আর সি এর পার্থক্য কত? এ আর সি এর শেয়ারের পার্থক্য। এ পেয়েছে 42 যদি পায়, সি পেয়েছে 35, কত পার্থক্য? 7। তাহলে 7-এর আনুপাতিক ভাগাকার কত হবে? 7 বাই, সবগুলোকে যোগ করো, 42 56 35 50, যোগ করলে পাচ্ছ 183, 183। তাহলে 183 ইন্টু মোট টাকা কত আছে? 8,235। 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটতে পারো ফার্স্টে, 3 2 এ 6, 2 2 3 7 21, 1 3 3 4 12, 1 5 3 5 15, এখানে 3 6 18, 3 1 3 61। আবার কি দিয়ে কাটবে? 61 দিয়েই কেটে যাবে, 61 4 244, 305। 7 গুণিত 45, 7 গুণিত 45 হবে 315, তাহলে 315 টাকা। তাহলে এ আর সি এর শেয়ারের পার্থক্য হচ্ছে 315 টাকা। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদ টাকার 28%। আগের হারে দ্বিগুণে 3 × 3 = 4 বছরের জন্য 2880 টাকার সহজ সুদ বা সরল সাধারণ সুদ কত হবে? তাহলে কি বলছে? 4 বছরে কোনো একটি টাকার সুদ তার আসলের 28% হয়, তাহলে আসল যদি 100% হয় তাহলে তার 28% হচ্ছে সুদ হয়। সরল সুদের কথা বলেছে এখানে, তাহলে সরল সুদ কি হয়? সবসময় PTR হয়। তাহলে এখানে 4 বছর তো দিয়ে দিয়েছে, তাহলে 4 বছরের সুদ হচ্ছে 28%, মানে আমি বলতে পারি 4 গুণিত সুদের হার সমান হচ্ছে 28%। তাহলে সুদের হার কত ছিল? 4 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 7% ছিল। তাহলে সুদের হার ছিল 7%। এবার বলছে আগের হারের দ্বিগুণে, তাহলে দ্বিগুণ যদি করে দিয়ে কি আমি, তাহলে কি হয়ে যাবে? সুদ পরবর্তীতে সুদ হয়ে যাবে 14%। তখন 3 পূর্ণ 3-4 বছরে, মানে 3 পূর্ণ 3-4 বছরকে যদি আমি ভেঙে নিই, 3 4 12 3 15/4 বছরে 2880 টাকা, তাহলে 2880 ইন্টু 15/4 ইন্টু 14/100 মানে 1/100। ওকে, এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে বা কাটাকাটি করতে হবে। কি করে করবো কাটাকাটি? প্রথমে একটা 0 0 কাটাম, 2 দিয়ে 5, 2 দিয়ে 7, 2 5 দিয়ে 3, আর 4 দিয়ে 4 7 28, 4 2 8, 72। তাহলে 72 গুণিত 21, 72 গুণিত 21 যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি 1512। তাহলে সুদ হবে 1512 টাকা। অপশন 1 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন দোকানদার 500টি নোটবুক কিনলেন। সমস্ত 500টি নোটবুকের জন্য তিনি যে দাম দিয়েছিলেন তার মধ্যে তিনি 300টি বিক্রি করেছিলেন।
তিনি যে 300টি নোটবুক বিক্রি করেছেন তার থেকে 20% বেশি দামে 140টি নোটবুক বিক্রি করেন এবং বাকিগুলো তিনি দামেই দিয়ে দেন, কেনা দামে। এটা বাকিগুলো কেনা দামে। পুরো লেনদেনের লাভের শতাংশ হার কত? অর্থাৎ সে হয় না, দেখবে দুপুর 12টার সময় সবজি বিক্রি করতে আসবে, নিয়ে বলে তোমাকে কেনা দামে দিয়ে দিচ্ছি, সেরকম শেষে যেটা পড়ে থাকে সেটা, তাতেও লাভ করে কিন্তু ওরা। ঠিক আছে, লাভ করতেই তো বিক্রি আসে বা বিক্রি করে। এবার হচ্ছে দেখো ভালো করে বোঝো অঙ্কটা, যে 500টা নোটবুক তুমি কিনেছিলে, তো ধরে নাও 500টা নোটবুকের দামও ছিল 500 টাকা, মানে প্রতিটা 1 টাকা পিস। সেই 500 টাকাতে তুমি কি করেছিলে? তাহলে 500টা নোটবুকের দামে তুমি পেয়েছিলে 500টি নোটবুক, কিন্তু তুমি 300টি নোটবুক বিক্রি করেছো সেই দামে, মানে 500 টাকাতে। তাহলে এইটা ছিল কি, 500 টাকাটা সিপি ছিল, কস্ট প্রাইস, মোট সিপি ছিল 500 টাকা, কিন্তু তুমি 300টি বিক্রি করেছো 500 টাকায়। এবার কি করেছো, যে দামে বিক্রি করলে তাহলে কত করে দাম পড়লো প্রতিটার? 500/300 করে, মানে একটা দাম যদি জায়গা চাই, 300টা বিক্রি করেছো 500 টাকায়, তাহলে একটার দাম কত? 500/300 বা 5/3 টাকা। তার 20% বেশি দামে 140টা বিক্রি করেছো, তাহলে এবার 140টা আবার বিক্রি করেছো কত দামে? এই যে দাম ছিল আগেরটাতে 5/3, তার আবার 20% বেশিতে, মানে 120/100। তাহলে এখানে 0 0 0 0 কেটে গেল, 3 দিয়ে এখানে 4 হয়ে গেল, 4 5 20, তাহলে 280 টাকা। তাহলে এই 140টা অ্যাকচুয়ালি বেচেছে 280 টাকাতে। তাহলে 280 টাকাতে বেচলো, তাহলে বাকি আর কটা থাকলো? এখানে 300 বিক্রি করেছে, এখানে 140টা বিক্রি করেছে, 440 হয়ে গেল, তাহলে বাকি থাকছে 60টা। এই 60টি বলছে কেনা দামে বিক্রি করেছে, তাহলে 60টিতে বেচেছে 60 টাকায়, কারণ এই 500টা 500 টাকায় কিনেছিলাম। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো? এই তিনটে যোগ, 500, 280 আর 60, তাহলে 780 আর 60 মানে 840 টাকা। তাহলে মোট আমি বিক্রয় করলাম 840 টাকা, এটা হলো সেলিং প্রাইস। আর ক্রয় মূল্য কত ছিল? 500 টাকায় কিনেছিলাম তো মোট। তাহলে লাভ কত করেছি? 840 থেকে 500 টাকা বাদ, মানে 340 টাকা। তাহলে 340 টাকা লাভ করেছি আমি 500 টাকার জিনিসে, তাহলে আমি 100%। 0 0 কেটে গেল, 5 5 দিয়ে ভাগ করে দাও, 5 6 30, 5 8 40, 68% প্রফিট। অপশন একে রয়েছে সঠিক উত্তর। 24.2 এবং 7.2 এর মধ্য সমানুপাতিক এবং 2.8 এবং 4.2 এর তৃতীয় সমানুপাতিকের অনুপাত কত? আমরা জানি মধ্য সমানুপাত আর তৃতীয় সমানুপাত বার করতে কি করে হয়, মানে এখানে তোমাকে বার করতে হবে 24:2, আমি যা লিখে দিচ্ছি যাতে তোমরা মনে পড়ে যায়, x:7.2, এটা মধ্য সমানুপাতিক x এর ভ্যালু বার করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় সমানুপাতিক মানে 2.8:4.2 সমানুপাতিক 4.2, সরি, অনুপাত x, এখানে y লিখি, y এর ভ্যালু বার করতে, এটা মাঝখানটাতে সমানুপাতিক আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাকে y বার করতে হবে, এখান থেকে x, তাহলে এখান থেকে x পাবো আমি x² সমান 4.2 ইন্টু 7.2, বা x সমান আমি পাবো আন্ডার রুট, এই দুটোকে গুণ করলে আমি কত পাচ্ছি? 174.24। এবার 17,424 বর্গমূল হয়, যেটা হয় 132, তাহলে এখানে হয়ে যাবে 13.2 x। আর এখানে দ্বিতীয়টা থেকে, এটা থেকে y কত পাবো? দেখো এখান থেকে হবে y সমান 4.2 ইন্টু 4.2 বাই 2.8। দেখো 14 দিয়ে কাটলে 3, এখানে 2 দিয়ে 2.1, তাহলে এখান থেকে 6.3 পেয়ে যাবে। y সমান 6.3। এবার তাদের অনুপাত চেয়েছে, তাহলে x:y হচ্ছে কত? 13.2 আর 6.3 অনুপাত, এটাই। এবার এদের দশমিক তুলে দাও, দশমিক তুলে 132 আর 63 হয়ে যাবে। 3 দিয়ে কেটে দাও, 3 21 63, আর 3 দিয়ে 3 4 12, 1 3 4 12, তাহলে 44:21, এটা হচ্ছে এদের অনুপাত। অপশন নাম্বার একে রয়েছে সঠিক অ্যান্সার। ধরা যাক x সর্বশ্রেষ্ঠ নাম্বার, মানে সব থেকে বড় সংখ্যা, যার দ্বারা 448, 678 এবং 908কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে 11। যখন 147কে x দ্বারা ভাগ করা হয় তখন কত অবশিষ্ট থাকে? তাহলে দেখো ভাগ অবশিষ্ট থাকছে 11, তার মানে দেখো 448 থেকে যদি আমি 11কে বাদ দিয়ে দিই, তাহলে সেই x দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত? 437। আবার এদিকে 678 থেকে 11 বাদ, এখানে হয়ে যাবে 667।
নাকি? হ্যাঁ, আবার এখানে 908 থেকে 11 বাদ মানে 897। তাহলে এই তিনটে সংখ্যা দেখো এক্স দ্বারা বিভাজ্য সর্ববৃহৎ, তাহলে এক্স হচ্ছে এদের বড় গসাগু। তাহলে এদের গসাগু কি করে করব? গসাগু বের করার দুটো তিনটে নিয়ম আছে। তো এখান থেকে আমরা সেই দ্বিতীয় শর্টকাট নিয়মে যাব, যেখানে কি করব, বিয়োগফল বার করব। কিরকম ভাবে, যে 667 - 437 সমান হচ্ছে 230, আবার 897 - 667 সমান আসছে 230, আবার 897 - 437 এখান থেকে আসছে 460। তাহলে এটা সমান আমি বড় বড় ভাবে লিখতে পারি 23 গুণিত 10, এখান থেকে লিখতে পারি 23 গুণিত 10, এখান থেকে লিখতে পারি 23 গুণিত 2 গুণিত 10। তাহলে দেখো সব থেকে বড় কমন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে 23। তাহলে 23ই হচ্ছে এদের গসাগু। 23 যদি গসাগু হয় তাহলে আমি বলতে পারি এক্স হলো 23। এক্স যদি 23 হয় তাহলে এবার 147কে 23 দিয়ে ভাগ করলে কি হবে? 147কে 23 দিয়ে ভাগ, 23কে 6 দিয়ে যাবে, 6 20 120 18, মানে 6 দিয়ে 138, তাহলে থাকছে 9 ভাগশেষ। তাহলে তখন কত ভাগশেষ থাকবে? 9। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। একটি শঙ্কু এবং একটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 8:9, তাদের উচ্চতা 2:3 অনুপাতে এদের ভিত্তিগুলির ব্যাসার্ধের অনুপাত কত? তো অনুপাত যখন আমাকে চেয়েছে তখন আমি মানটাকে ধরে নেবো এই যা আছে তাই, অর্থাৎ অনুপাত যেগুলো আছে। দেখো এখানে কোণের যে শঙ্কুর যে ক্ষেত্রফল, কি চেয়েছে এখানে? আয়তন। শঙ্কুর যে আয়তনের ফর্মুলা সেটা হচ্ছে 1/3 পাই r²h, আর সিলিন্ডারের যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে পাই r²h। এবার এখানে h তো দিয়ে দিয়েছে না 2:3 অনুপাতে, আর এদের অনুপাতও দিয়ে দিয়েছে 8:9। তাহলে এখান থেকে প্রথমে দেখো কেটে যাবে কি, পাই পাই কেটে যাবে, দুটো আর তো আলাদা না, এটা বড় হাতে লিখে দিলাম। আর h এর জায়গায় এখানে বসবে 2, এখানে বসবে 3, ঠিক? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2r²/3 অনুপাত এখান থেকে পাচ্ছি 3r²। তাহলে এবার এইটা বাই এটা, অর্থাৎ যদি আমি এটাকে 3 দিয়ে গুণ করে দিই, উভয়কেই আমি 3 থেকে নিচে থেকে হাঁটাতে চাইছি, তাহলে এখান থেকে হয়ে যাবে 2r²9r। তাহলে এইটা 2r²/9r² সমান 8/9। 9 9 কেটে যাবে, 2 দিয়ে এটা কেটে যাবে 4। তাহলে এখানে পড়ে থাকছে r²/r² সমান 4/1, বা r/r সমান √4/1 সমান 2/1। তাহলে r/r সমান 2:1। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। তাদের ভূমিদের অনুপাত হবে 2:1। একজন ব্যক্তি তার গতি 40% বৃদ্ধি করে, এতে করে সে স্বাভাবিক সময়ে 9 মিনিট আগে তার অফিসে পৌঁছায়। তার অফিস যেতে সাধারণ কত সময় লাগতো? মিনিটের মধ্যে বার করতে বলেছে। কি বলছে এখানে, যে একজন ব্যক্তি তার গতি 40% বাড়িয়ে দেয়। তো ধরে নাও তার গতি ছিল 100% প্রথমে, তারপর সে গতি কি করলো 40% বাড়িয়ে দিল, মানে হয়ে গেল 140%। তাহলে এদেরকে যদি আমি অনুপাতে বার করি তাহলে কত পাবো দেখো, 5:7। তাহলে এটা ছিল স্পিড ফার্স্ট আর সেকেন্ডে, প্রথমে ছিল স্পিড 5, এখন সেটা 7। তো স্পিড যদি এটা 5:7 হয় তাহলে টাইমের রেশিও কি হবে, উল্টোটা 7:5। তাহলে কত সময় লাগছে দ্বিতীয় ক্ষেত্রে? 2 একক সময় কম লাগছে। এখানে বলেছে সেটা 9 একক সময় কম, 9 মিনিট সময় কম, তাহলে 2 একক সমান হচ্ছে 9 মিনিট। তাহলে প্রথম কথায় টাইম কত লাগতো, 7 একক। তাই 2 যদি 9 হয় তাহলে 1 হচ্ছে 4.5, তাহলে 7 হচ্ছে 7 × 4.5, 7 4 28 আর 3.5 মানে 31.5, বা 31.5 মিনিট, বা এখানে যেটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে 31 × 1 2 মিনিট। তাহলে প্রথমে 7 সময় লাগতো, 31 × 1 2 মিনিট। অপশন 1 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক্স এবং ওয়াই একসাথে 10 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। এক্স হলো ওয়াই এর থেকে 40% বেশি দক্ষ। এক্স একাই ওই কাজের 35% কত দিনে সম্পূর্ণ করতে পারবে? তো এখানে কি বলেছে, যে এক্স এবং ওয়াই এর একসাথে 10 দিনে কাজ করে, এবং এক্স হলো ওয়াই থেকে 40% দক্ষ। একই সিস্টেম, যে ওয়াই 100% কাজ করতে পারে, তাহলে এক্স করতে পারে 140% কাজ। এখান থেকে কোথায় কেটে কুটে আমি পারবো, এ যদি 5 করে, এ করে 7।
5 আর 7 করলে এরা একসাথে কত কাজ করবে একদিনে? 12 যোগ করে দেবো সিম্পল। তাহলে এরা বলছে 10 দিনে কাজ করতে পারে, তাহলে 10 দিনে এরা কত কাজ করবে? 10 দিয়ে গুণ মানে 120 ইউনিট। তাহলে এই 120 ইউনিটটা হচ্ছে কি মোট কাজ। সেই মোট কাজের 35% করতে হবে, তাই 35% কত? ইন্টু 35/100। কে করবে? এক্স করবে। এক্স ডেলি কত করে? 7 ইউনিট করে করে, তাহলে ইন্টু 1/7 বা 7 দিয়ে ভাগ হয়ে গেল, সময় আমি পেয়ে যাব। তাহলে কি হবে এখানে? 7 দিয়ে 5, 5 দিয়ে 20, 20 দিয়ে 6, তাহলে 6 দিন। তাহলে এই মোট কাজের 35% করতে এক্স সময় নেবে 6 দিন। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। একটি শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গড় বয়স বা গড় ওজন 60 কেজি। যখন 10 জন নতুন ছাত্র ক্লাসে যোগ দেয় তখন গড় ওজন 64 কেজি হয়ে যায়। যদি 5 জন নতুন ছাত্রের গড় ওজন 72 কেজি হয় তাহলে বাকি 5 জন নতুন ছাত্রের গড় ওজন কত? তাহলে দেখো 40 জন ছাত্রের গড় ওজন ছিল 60 কেজি, কিন্তু 10 জন যখন যোগ দিল তখন সেটা হয়ে যায় 64 কেজি। তাহলে এই 40 জনেরও কত করে বাড়ে? 60 থেকে 64 হয়ে যায়, 4 কেজি করে বেড়ে যায়। তাহলে 40 জনের মোট কত বাড়ে? 40 ইন্টু 4 কেজি, প্লাস এই 10 জন নতুন আসে তাদেরও ধরে নাও 10 ইন্টু 64। তাহলে তাদের মোট ওজন কত হলো? নতুন 10 জন যারা এলো তাদের মোট ওজন হচ্ছে 160 প্লাস 640 সমান 800 কেজি 10 জনের। এবার সেই নতুন প্রথম 5 জনের গড় কত, মোট কত? ফার্স্ট 5 এর 72 ইন্টু 5 মানে হচ্ছে 350 360 কেজি। তাহলে বাকি বা রিমেনিং 5 বা লাস্ট 5 টোটাল কত হচ্ছে? 800 মাইনাস 360 সমান 440 কেজি। তাই তাদের গড় কত হবে? 440/5 সমান হচ্ছে 88 কেজি। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ বাকি যে 5 জন রয়েছে তাদের গড় হচ্ছে 88 কেজি। দেখো এগুলো খুব সহজ অঙ্ক, এর আগে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে, এর আগেও বেশ কিছুবার হয়ে গেছে। তো শুধু জাস্ট সিম্পল নিজেরা করো আর পজ করো ভিডিও, নিজেরা অঙ্ক করো এবং রিজুম করে চেক করে নাও, আর ফাস্ট করার চেষ্টা করো, কত দ্রুত করতে পারো। নেক্সট হচ্ছে এ হলো বি এর থেকে 25% কম, বি সি এর থেকে 30% কম এবং সি ডি এর থেকে 50% বেশি। এ এবং সি এর মধ্যে পার্থক্য 285, তাহলে বি এর 33.1 মানে কত? পার্সেন্ট কত? এখানে কি বলছে? বি হচ্ছে এ হচ্ছে বি এর 25% কম, বি হচ্ছে সি এর 30% কম, সি হচ্ছে ডি এর থেকে 50% বেশি। তাহলে আমি ডি কে ধরে নেবো, ডি হচ্ছে 100। তাহলে সি কত? এর থেকে 50% বেশি মানে 150। বি হচ্ছে সি এর থেকে 30% কম, তাহলে বি কত? এর থেকে 30% কম মানে 150 ইন্টু 70/100 সমান হচ্ছে 105। 0 0 0 0 কেটে যাবে। আবার এ হচ্ছে বি এর থেকে 25% কম, তাহলে এ হচ্ছে কত? 105 ইন্টু 75/100 বা 3/4 বা এখানে 315/4 ভাগ করলে আমি কত পাচ্ছি? 78.75। এবার বলছে এ আর সি এর মধ্যে পার্থক্য, তাহলে সি হচ্ছে এখানে 150 আর এ হচ্ছে 78.75, পার্থক্য কত? তাহলে সি মাইনাস এ বা এ আর সি এর মধ্যে পার্থক্য 150 মাইনাস 78.25, বিয়োগ করলে আমি পাবো 71.25, সরি 75 ছিল, 71.25। তাহলে এইটা হচ্ছে 285, তাহলে আমি বলতে পারি 71.25 সমান হচ্ছে 285। তাহলে বি এর মান কত? তাহলে বি কত আছে এখানে? 105। 105-এর 33.3% মানে 100/3, তাহলে ইন্টু 100/3 ইন্টু 1/100, 100 100 কেটে যাবে, 3 দিয়ে এখানে কেটে যাবে 35। তাহলে 35-এর মান কত? এটা আমাকে তৈরাশিকে করে দিতে পারবো। তাহলে তৈরাশি কি হবে? 35/7125, তার বদলে 100 করে লিখে দেবে, দশমিক তুলে দিলাম, ইন্টু 285। এটাকে তোমাকে কাটাকাটি করতে হবে। এখান থেকে কাটাকাটি করলে আমি কি করে পাবো? কাটাকাটি করলে আমি পেয়ে যাব 7। এখানে যদি দশমিক থাকতো তাহলে তাহলেই হয়ে যাবে। 4 দিয়ে দেখো, 4 7 28 আর 4 280 হয়ে গেল, আর 1.25 কে 4 দিয়ে গুণ করলে 5 হয়ে গেল 205। তাহলে 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 35 140। তাহলে বি এর
তার 33.31% হবে 140 সমান। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। এ বি এবং সি এর গড় ডি এর থেকে 8 কম, এ বি সি এবং ডি এর গড় 42 হলে 3D-2 এবং D+5 এর গড় কত? দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটার আগে একবার করে হয়ে গেছে প্রায়, ঠিক আছে, বা একদম একই না হলেও এইরকমই আর কি। তাহলে এখানে ডি এর থেকে 8 কম বলেছে এ বি সি এর গড়, তাহলে আমি যদি ডি সমান ধরে নিই এক্স, তাহলে এ বি সি সমান কত? এ প্লাস বি প্লাস সি সমান 3 ইন্টু এক্স মাইনাস 8 বা 3x মাইনাস 24। এবার চারটেরই গড় বলেছে 42, তাহলে আমি বলতে পারি যে x প্লাস 3x মাইনাস 24 সমান 42 ইন্টু 4 বা 4x মাইনাস 24 সমান 168 বা 4x সমান 24 যোগ করলে 192 বা x সমান 4 4 16 4 8 32, x সমান 48। x যদি 48 হয় তাহলে এখানে 3D-2 কত হবে? তাহলে 48 ইন্টু 3 মাইনাস 2 সমান হচ্ছে 144 মাইনাস 2 সমান হচ্ছে 142। আর D+5 কত হবে? 48 প্লাস 5 সমান হচ্ছে 53। তাহলে হচ্ছে 142 আর 53, এদের গড় কত? মানে প্লাস করে 2 দিয়ে ভাগ, যোগ করলে পাচ্ছি 3 আর 2 এ 5, 5 আর 4 এ 9, 195/2 বা 97.5। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে সিম্পলিফিকেশন বা সরল একটা। এইগুলোকে দেখো বারবার আমি টুকবো না, বারবার টুকতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং অনেক সময় চলে যাবে। আমি ফার্স্ট থেকে কাজ করতে শুরু করব। এখানে দেখো এই গুণটা সবার আগে হবে, এখানে এটা কাটবে 3 দিয়ে 3, এখানে এটা থাকবে 5, এখানে থাকবে 7, তাহলে এখান থেকে পাচ্ছি 5/21। 5/21 এখানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে হয়ে যাবে 21/5। 21/5 হলে 14কে কাটবে 7 দিয়ে 2, একে কাটবে 3, 5 দিয়ে একে কেটে যাবে 3, তাহলে এখানে পড়ে থাকছে 3। আবার এই 3 কেটে যাবে, তাই না? তাহলে এখানে কত পড়ে থাকছে? এখানে থাকছে 2 4 একে 9/4 প্লাস এখানে থাকবে কত? 15/2, 3 5 15, নিচে থাকছে 2। এই দুটোকে যদি যোগ করি তাহলে পাচ্ছি 4, এখান থেকে 9 প্লাস 30 সমান 39/4। এটা কি হবে? এটা থেকে বিয়োগ হবে, এটা থেকে বিয়োগ হলে কি হবে? তোমার 5 আর 41/8 মাইনাস 39/4 সমান আসবে 8 লসাগু 41 মাইনাস 78 সমান মাইনাস 37/8। এই মাইনাস 37/8টা বা কি হবে? এর সাথে গুণ হবে, 3 5 15 16/5, তাহলে 16/5 গুণ মাইনাস 37/8, এখানে এটা কাটবে 2, তাহলে 37 2 হবে 74, তাহলে মাইনাস 74/5। এইটা কি হবে? এর থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 157/10 মাইনাস 74/5। এখান থেকে যাবে 10, 157 মাইনাস 148 সমান 9/10। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক। এইভাবে করবে, তাড়াতাড়ি হবে, সময় কম লাগবে। নেক্সট, এই সব সরলই একই পদ্ধতি বলি। প্রথমে এখানে কি হবে? গুণ হয়ে যাবে 8, তারপর এখানে আসবে 72/16 ইন্টু 8, যেখান থেকে থাকবে 2 2 দিয়ে 36, 8 49 থেকে 36 বাদ চলে যাবে, 49 থেকে 36 বাদ দিলে থাকবে 13, 38 থেকে 13 বাদ চলে যাবে মানে থাকবে 25, 16 থেকে 25 বাদ যাবে মানে থাকবে -9, -9টা হয়ে যাবে +9, তাহলে 17 আর 9 হয়ে যাবে 26। তাহলে এর অ্যান্সার হচ্ছে 26। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। দেখো কত ফাস্ট হয়ে যাবে, টুকতেও হবে না, কিচ্ছু না। নেক্সট তাই দেখো এখানেও বেশ, এগুলো কিন্তু কনফিউজিং খুব, মাথায় রেখে এইগুলোকে একটু করে নেবে চাইলে, এই যে এই পোর্শনগুলোকে। তাহলে এখান থেকে কি পাচ্ছ? 5 মাইনাস 5 ভাজিত 5 গুণিত 5 মানে হবে 5 ভাজিত 5 গুণিত 5 প্লাস এখান থেকে পাচ্ছ 6/36 গুণিত 6 মাইনাস এখান থেকে পাচ্ছ তোমার এটাকে গুণটা আগে হবে যেহেতু অফ আছে, তাহলে 2 দিয়ে এখানে আসবে 15, তাহলে 11/45, তাহলে 3 3 9 আর 2 11/3, এখান থেকে থাকছে 11/3 ভাগ এখানে থাকছে 11/45 বা এখানে হবে 11/3 ইন্টু 45/11, 11 11 কেটে যাবে, এখান থেকে থাকছে 15।
তাহলে এই পুরোটা থেকে পুরো থাকছে 15, আর এখানে ভাগ থাকছে 5, তাহলে এই 15 থেকে ভাগ হয়ে যাবে 5 সমান হয়ে যাবে 3। তাহলে কি থাকছে এখানে 6 - 3, এটা পুরো থাকছে। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে দেখো 5 5 কেটে যাবে, তাহলে 5 - 5 প্লাস এখানে থাকছে 1 এর 6, 1 এর 6 গুণিত 6 - 3, এখানেও 6 6 কেটে যাবে, 5 থেকে 5 বাদ দিলে 0 প্লাস 1 - 3 সমান আসবে -2। তাহলে অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে গ্রাফ, যেটা থাকে তোমাদের 3টে। প্রদত্ত গ্রাফটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। কি বলছে, 1919 সালে কম্পিউটার উৎপাদন 2018 সালে তার আগের বছরের তুলনায় যেভাবে কমেছিল সেইভাবেই কমেছে। অর্থাৎ 2017 থেকে 2018-তে যে হারে কমেছে উৎপাদন, 2018 থেকে 2019-এও ঠিক তাইভাবেই কমেছে, সেটা আমাকে বলতে চাই। 2019-এর রপ্তানি 2018-এর মতোই ছিল, অর্থাৎ 2018-তে যা রপ্তানি আছে সেটাই 2019-এও ছিল। তাহলে 2019-এর কম্পিউটারের উৎপাদন আর রপ্তানির মধ্যে পার্থক্য কত? দেখো এখানে গ্রিনিশটা বা ব্লুটা রয়েছে প্রোডাকশন, আর অরেঞ্জ রয়েছে এক্সপোর্ট বা রপ্তানি। তাহলে 2017 থেকে 2018-তে কিভাবে কমেছিল উৎপাদন? দেখো 300 থেকে হয়েছিল 270, তাহলে 300-তে কমেছিল 30, মানে 10% কমেছিল, আমি বুঝে গেলাম। তাহলে 270 থেকেও 2019-এও 30%ই কমবে বা 10%ই কমবে। তাই 270 10% হচ্ছে 27, বিয়োগ করে দাও, তাহলে 10% কমে কত হয়ে যাবে? 27 30 বাজে 40, 243। তাই 2019-এর প্রোডাকশন হচ্ছে 243, আর রপ্তানি বলেছে 2018-এর মতোই ছিল, যেটা 210, তাহলে রপ্তানি বা এক্সপোর্ট হচ্ছে 210। তাহলে এদের মধ্যে পার্থক্য কত সেটা চেয়েছে আমাকে, পার্থক্য হচ্ছে 33। তাহলে অপশন 1-এ রয়েছে সঠিক উত্তর। সেম গ্রাফ, এখানে বলেছে 2016 থেকে 2018 সালের কম্পিউটারের গড় রপ্তানির তুলনায় কোন বছর কোম্পানির উৎপাদন 25% বেশি ছিল? তাহলে 2016 থেকে 18 গড় রপ্তানি কত? 2016 থেকে 18 এইটা এটা আর এটা, রপ্তানি 260 250 210, তাহলে 260 প্লাস 250 প্লাস 210 বাই 3, তাহলে যে এভারেজ এক্সপোর্ট পেয়ে যাবো। তাহলে এখানে 260 আর 250 510 510 আর 200 710 710 আর 710, মানে 720/3 সমান হচ্ছে 240। তাহলে এটা হচ্ছে এভারেজ এক্সপোর্ট। তাহলে এর 25% বেশি ছিল বলছে, তাহলে 240 এর 25% বাড়িয়ে দাও, মানে 125/100, তাহলে 5/4, 4 দিয়ে 4 6 60, 7 5 300। তাহলে 300 দেখো কার উৎপাদন ছিল, 300 উৎপাদন কোথায় ছিল? 2017 সালে। 2017 সালে 300 উৎপাদন ছিল, অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একই গ্রাফ দিয়েছে 14 15 এবং 18 সালে কম্পিউটারের মোট উৎপাদনের তুলনায় 14 থেকে 18 সালের মধ্যে কোম্পানির মোট রপ্তানির কম্পিউটারের কত শতাংশ বেশি ছিল? তাই 14 15 18-র মোট উৎপাদন কত ছিল? 14 15 আর 18-র মোট উৎপাদন, 14-তে উৎপাদন ছিল 250 প্লাস 15-তে ছিল 280 প্লাস 2018-তে ছিল 270, তাহলে মোট উৎপাদন যোগ করো, 250 আর 280 হচ্ছে 400, 530 530 আর 600 200 800, তাহলে মোট উৎপাদন ছিল 800। আর 2014 থেকে 2018-এর মোট রপ্তানি, 2014 থেকে রপ্তানি কত ছিল? প্রথমে ছিল 200, তারপর 250, তারপর 260, তারপর 250, তারপর 210, যোগ করো, 200 250 450, 400 5 600, 600 600 600 710, 710 960, 900 আর 200 1100, 1170। তাহলে মোট রপ্তানি ছিল 1170, তাহলে কত বেশি ছিল? পার্থক্য দেখো, 800 থেকে 1170 মানে 370, তাহলে কত শতাংশ বেশি ছিল সেটা তো চেয়েছে না। তাহলে 800-তে বেশি ছিল 370, তাহলে 100-তে কত ছিল বেশি? 100-কে 8 দিয়ে কেটে দাও, 8 দিয়ে কাটবো, 8 4 32, 5 8 6 48, 2 8 2 16, 4 8 40, 8 5 40, তাই 46.25% বেশি ছিল, অপশন নাম্বার 3-এ রয়েছে সঠিক। তো এই ছিল তোমাদের 14-10-2021-এর সেকেন্ড শিফটে আসা 25টি অঙ্ক। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করো। আর এই অঙ্ক কেবল এই এখনকার ক্লাসগুলিকে দেখে শর্ট ট্রিক্স এই তাই বিচার করো না, যারা আগের ক্লাস দেখোনি তাদের এইগুলোতে একটু সমস্যা হতে পারে, কারণ এখানে আমি বারবার বলছি, এখানে আমি অতটা ডিটেলসে বলছি না, সামনে পরীক্ষা শুধু কিভাবে আমরা দ্রুত করতে পারবো সেগুলোকে শুধু বলে দেওয়া হচ্ছে। প্রথম দিকে ক্লাস যদি যারা না দেখেছো, ফাঁকি মেরে এসছো, এইখানে ক্লাস দেখে বুঝতে পারছো না, কমেন্ট করো না। যারা প্রথম থেকে দেখছো, ক্লাস করছো এবং তা সত্ত্বেও বুঝতে পারোনি, তারা অবশ্যই কমেন্ট করবে।
তাহলে আমি অবশ্যই সেগুলোকে দেখবো চেক করার। আর যদি কেউ বুঝে থাকো সেই ব্যাপারটা যেটা অন্য কেউ বোঝেনি, তার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটাকে সাহায্য করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।